আচ্ছা চলুন তো আমাদের এই গল্পটা শুরু করা যাক একটা সহজ প্রশ্ন দিয়ে। ভাবুন তো এই যে কোটি কোটি পরমাণু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ওদের আসলে একটাই স্বপ্ন। কি হতে পারে সেটা? আমাদের প্রথম পর্ব হল পরমাণুর স্থিতিশীলতার খোঁজ। মানে পরমাণুরা কেন উবারহাপ একে অপরের সাথে যুক্ত হতে চায়, ওদের আসল উদ্দেশ্যটা কি? চলুন সেটাই জেনে নেওয়া যাক। তো সেই আসল উদ্দেশ্যের মূল সূত্রটা হলো এই অষ্টক নিয়ম। দেখুন, প্রকৃতিতে সবচেয়ে শান্তিতে কারা আছে? নিষ্ক্রিয় র্যাসগুলো, তাই না? কারণ ওদের বাইরের কক্ষটা ইলেকট্রন দিয়ে একদম ভর্তি। আর বাকি সব পরমাণু, ওরাও ঠিক ওদের মতনই হতে চায়। আর এই চাওয়াটাই কিন্তু সব রাসায়নিক বন্ধনের পেছনের আসল চালিকা শক্তি। বেশ, তাহলে পরমাণুরা যে স্থিতিশীল হতে চায় সেটা তো বুঝলাম, কিন্তু কিভাবে? চলুন দেখি, এই স্বপ্ন পূরণ করার জন্য ওরা মূলত কোন তিনটি রাস্তা বেছে নেয়। আমাদের প্রথম গল্পটা হলো একদম একটা দেওয়া নেওয়ার গল্প। ধরুন, সোডিয়ামের কাছে একটা বাড়তি ইলেকট্রন আছে, যেটা সে দিয়ে দিতে পারলেই বাঁচে। আর অন্যদিকে ক্লোরিনের ঠিক একটাই ইলেকট্রনই দরকার। তো সোডিয়াম কি করে? ও ওর ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয়, ব্যাস। একজন হয়ে গেল পজিটিভ, অন্যজন নেগেটিভ। আর এই বিপরীত চার্জের আকর্ষণের ফলেই তৈরি হয় আয়নিক বন্ধন। এই যে দেওয়া নেওয়া হলো, এর ফলে যে যৌগ তৈরি হয়, যেমন আমাদের খাবার নুন, তাদের কিছু দারুণ বৈশিষ্ট্য আছে। এরা খুব শক্তিশালী ক্রিস্টাল তৈরি করে। এদের গলাতে অনেক তাপ লাগে, আর এরা জলে গুলে গেলে বা গলে গেলে বিদ্যুৎ পরিবহন করতে পারে। এবার আসি দ্বিতীয় গল্পে। এখানে পরমাণুরা ঠিক করেছে, না, ইলেকট্রন দেওয়া নেওয়া নয়, বরং ভাগাভাগি করে ব্যবহার করা যাক। ঠিক যেন দুই বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলো। এই টেবিলে দেখুন, ওরা প্রয়োজনে 1, 2 বা এমনকি 3 জোড়া ইলেকট্রনও নিজেদের মধ্যে শেয়ার করতে পারে। আর এই স্লাইডের সবচেয়ে মজার বিষয়টা হলো বন্ধনের শক্তি আর দৈর্ঘ্যের সম্পর্কটা বোঝা। পরমাণুরা যত বেশি ইলেকট্রন জোড়া শেয়ার করে, মানে বন্ড অর্ডার যত বাড়ে, ওদের বন্ধনটাও তত বেশি মজবুত আর ছোট হয়। অনেকটা বন্ধুত্বের মতো, তাই না? যত গভীর তত কাছের। আমাদের তৃতীয় গল্পটা একটু অন্যরকম। এখানে একজন পরমাণু থাকে বেশ উদার। সে নিজের একজোড়া ইলেকট্রন দিয়ে দেয়, কিন্তু শর্ত হলো দুজনেই সেটা ব্যবহার করবে। এই সহজ কথাটা দিয়ে কিন্তু সন্নিবেশ বন্ধনের পুরো ধারণাটা পরিষ্কার হয়ে যায়। তো পরমাণুরা তো বন্ধন তৈরি করে ফেলল, কিন্তু এর ফলে যে অণুটা তৈরি হলো, তার নির্দিষ্ট একটা আকার বা আকৃতি কিভাবে ঠিক হয়? চলুন এবার সেই রহস্যটাই সমাধান করা যাক। অণুর আকৃতি বুঝতে যাওয়ার আগে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বা সহজ কথায় ইলেকট্রন নিয়ে টানাটানির ক্ষমতাটা বুঝতে হবে। যখন দুটো আলাদা পরমাণু ইলেকট্রন শেয়ার করে, তখন ওদের মধ্যে কেউ একজন সেই শেয়ার করা ইলেকট্রনগুলোকে নিজের দিকে একটু বেশি জোরে টানে। আর এই স্লাইডটা আমাদের সেই আকৃতির রহস্যের মূল সূত্রটা বলে দিচ্ছে। তত্ত্বটার নাম VSEPR। সোজা কথায় এই তত্ত্ব বলছে যে একটা অণুর মধ্যে থাকা ইলেকট্রন জোড়াগুলো একে অপরকে একদমই পছন্দ করে না। ওরা একে অপরকে বিকর্ষণ করে, আর তাই সবসময় চেষ্টা করে যতটা সম্ভব দূরে দূরে থাকতে। আর এই টেবিলটা দারুণভাবে দেখাচ্ছে যে VSEPR তত্ত্বটা বাস্তবে কিভাবে কাজ করে। মিথেনের দিকে তাকান, ওর কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, তাই ওর গঠনটা একদম পারফেক্ট। কিন্তু অ্যামোনিয়া আর জলের ক্ষেত্রে দেখুন, নিঃসঙ্গ জোড় থাকার কারণে ওরা অন্য বন্ধনগুলোকে একটু চেপে দিচ্ছে। ফলে কি হচ্ছে? অণুর আকৃতি আর বন্ধনের কোণ দুটোই কিন্তু বদলে যাচ্ছে। চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক। দেখব কিভাবে পরমাণুরা আরও জটিল অণু তৈরির জন্য নিজেদেরকে প্রস্তুত করে। এখানে একটা বেশ বড় সড় ধাঁধা আছে। আমরা সবাই জানি মিথেনে কার্বন 4 বন্ধন তৈরি করে। কিন্তু মজার ব্যাপার হলো, কার্বনের কাছে তো মাত্র দুটো অযুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে এটা কিভাবে সম্ভব? আর এই ধাঁধার উত্তরটাই হলো হাইব্রিডাইজেশন। ব্যাপারটা হলো, বন্ধন তৈরির ঠিক আগে পরমাণু তার নিজের কিছু অরবাইটালকে মিশিয়ে ফেলে আর তৈরি করে এক সেট নতুন হাইব্রিড অরবাইটাল। এই নতুন অরবাইটালগুলো তাকে আরও বেশি আর শক্তিশালী বন্ধন গড়তে সাহায্য করে। এটা পরমাণুর একটা অসাধারণ রূপান্তর। এই টেবিলটা আমাদের সবচেয়ে পরিচিত কয়েকটা হাইব্রিডাইজেশন আর তার ফলে কী ধরনের জ্যামিতিক আকৃতি তৈরি হয় সেটা খুব সহজ করে দেখাচ্ছে। যেমন মিথেনে sp3 হাইব্রিডাইজেশন হয়, আর তাই ওর আকৃতি হয় চতুস্তলকীয়। এখন প্রশ্ন হলো, বন্ধনগুলো আসলে কিভাবে তৈরি হয়? যখন দুটো অরবিটাল মুখোমুখি ধাক্কা খায়, তখন তৈরি হয় সবচেয়ে শক্তিশালী সিগমা বন্ধন। এটা সব বন্ধনই থাকে। আর যখন ডাবল বা ট্রিপল বন্ড তৈরি হয়, তখন পাশাপাশি ধাক্কা লেগে কিছু অতিরিক্ত দুর্বল বন্ধন তৈরি হয়। ওগুলোকেই আমরা বলি পাই বন্ধন। সবশেষে চলুন এমন কিছু বিশেষ বন্ধন আর শক্তি নিয়ে কথা বলা যাক, যা আমাদের চারপাশের পৃথিবীকে আর আমাদের জীবনকে বিশালভাবে প্রভাবিত করে। হাইড্রোজেন বন্ধন নাম শুনলে মনে হতে পারে খুব দুর্বল,
কিন্তু এর প্রভাব বিশাল। জলের স্ফুটনাঙ্ক যে 100°C কিংবা আমাদের জীবনের নীল নকশা ডিএনএর যে প্যাঁচানো সিঁড়ির মতো গঠন, তার পেছনের আসল কারিগর কিন্তু এই হাইড্রোজেন বন্ধনই। আর ধাতুর এই অদ্ভুত আচরণের কারণ কি? আসলে ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর কথা শোনে না। ওরা একটা ইলেকট্রনের সমুদ্রে মুক্তভাবে সাঁতার কাটে। আর ঠিক এই কারণে ধাতু এত ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করে, ওদের সহজে বাঁকানো যায়, তার বানানো যায়, আর ওরা এত চকচক করে। তাহলে এত আলোচনার পর পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্ট কোনগুলো? প্রথমত, বন্ড অর্ডার। মনে রাখতে হবে, অর্ডার যত বেশি, বন্ধন তত মজবুত আর ছোট। দ্বিতীয়ত, অষ্টক সম্প্রসারণ, মানে কিছু পরমাণু 8টার বেশি ইলেকট্রনও রাখতে পারে। আর সবশেষে কয়েকটা কমন অণুর আকৃতি, যেমন কার্বন ডাইঅক্সাইড সরলরেখিক হলো, সালফার ডাইঅক্সাইড কিন্তু বাঁকা। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। আর এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা দেখিয়ে দিচ্ছে যে রসায়নের এই বিষয়টা শুধু মুখস্থ না করে বন্ধনের পেছনের এই গল্পগুলো যদি কেউ মন দিয়ে বুঝে নিতে পারে, তাহলে প্রায় 90% প্রশ্নের উত্তর দেওয়াটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। চলুন আজকের আলোচনাটা শেষ করা যাক একটা বড় প্রশ্ন দিয়ে। ভাবুন তো, পরমাণুর স্থিতিশীল হওয়ার এই সাধারণ একটা ইচ্ছা যদি খাবার নুনের মতো সাধারণ জিনিস থেকে শুরু করে আমাদের জীবনের ভিত্তি ডিএনএ পর্যন্ত তৈরি করতে পারে, তাহলে আমাদের এই বিশাল মহাবিশ্বে আরও কত জটিল আর সুন্দর জিনিস রয়েছে যার পেছনে লুকিয়ে আছে এমনই কোনো সহজ সরল নিয়ম।